আপনারা দেখছেন এ সময়ের বাণিজ্য। আবারও আলোচনায় ফিরছি যারা বীরেন্দ্র অধিকারীর সাথে। যারা বীরেন্দ্র অধিকারী যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, ইন্টারনেটে আমরা ধরে নিলাম যে ভ্যাট কমালো এবং ধরে নিলাম যে দামও কমালো, কিন্তু ইন্টারনেট যারা আসলে তরুণ প্রজন্ম বেশি ইন্টারনেট ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ হয়ে থাকে এবং এই তরুণ প্রজন্মের সংখ্যা যে শুধুমাত্র শহর কেন্দ্রিক তা নয়, গ্রামেও কিন্তু এখন ইন্টারনেট ব্যবহারের প্রতি ইচ্ছা বা চাহিদাটাও কিন্তু তৈরি হয়েছে। গ্রামে কিন্তু আমরা দেখেছি যে সকল ওয়াইমেক্স কোম্পানিগুলো আছে সেগুলোর কোনো প্রসার নেই, এমনকি জেলা শহরগুলোতেও নেই। এই ইন্টারনেট ছড়িয়ে দেবার ক্ষেত্রে আসলে কি করণীয় উচিত ছিল বা কি করা উচিত বলে আপনি মনে করেন? এখানে অবকাঠামোগত ব্যাপার তো রয়েছে, সেখানে যে এখন সে ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে হবে, সেটার পলিসিটা কি হওয়া উচিত। যেহেতু বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে, 10 কোটি 15 লক্ষের মতো আজকে হবে সম্ভবত। তো সেখানে ইন্টারনেট ব্যবহারের জন্য এখন যে একটা ল্যাপটপ প্রয়োজন হবে অথবা তার দ্বারা কানেকশন হতে হবে, নট দ্যাট। একটি ছেলে সে মোবাইল ফোন ইউজ করছে, যদি স্মার্ট মোবাইল ফোন হয় তাহলে কিন্তু সে ইজিলি ওখান থেকে করতে পারে। আমাদেরকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, পাশাপাশি যেগুলো বেশি পরিমাণে ডাটা ডাউনলোড বা আপলোড করার জন্য সেখানে আপনার ফাইবার অপটিক্স থাকবে, কিন্তু ব্যাপক হারে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করতে হলে এই মোবাইল সেট, এই হ্যান্ডি সেটগুলোকে এগুলো কি করে আরো কম দামে দাম কমিয়ে আনা যায়, সস্তা দামে আনা যায় এবং সেগুলো গ্রাম পর্যায়ে ছড়িয়ে, যেহেতু আমাদের সবচেয়ে এখন সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বাহন হচ্ছে মোবাইল ফোন। এটিকে শুধু একটি টকিং ফোন হিসেবে, কথা বলার জন্য যন্ত্র হিসেবে ব্যবহার না করে এটার মাধ্যমে কি করে ইন্টারনেট ব্যবহার করা যায়, সেদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য, যে পণ্য থেকে আমি ওয়ান স্টপ থেকে আমি সবকিছু কথা বলতে পারবো, আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো, আমি আরো অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো, ছোট ছোট কাজগুলো সেখানে বসে করতে পারবো। সেই দিকে দৃষ্টি দিলে আমার মনে হয় ইন্টারনেটটা আরো বেশি, ব্যবহারটা আরো বেশি দ্রুত। কিন্তু ইন্টারনেটের এই যে গতি বা স্পিড যেটার কথা বলছে, আমরা দেখছি যে মোবাইল অপারেটর যে কোম্পানিগুলো ইন্টারনেটটা আপনার প্রোভাইড করছে, সেই কোম্পানিগুলোর কিন্তু শুধুমাত্র টেলিটক 3G এসেছে, একটি কোম্পানি 3G নিয়ে এসেছে, আমাদের সরকারি কোম্পানি। কিন্তু বেসরকারি কোম্পানিগুলো যে ইন্টারনেট সেবা দিচ্ছে, সেই সেবাটা কিন্তু গতি কিন্তু খুবই কম গতি, এবং সেটা আসলে ব্যবহার করে স্যাটিসফাইড না। আমি সে ব্যাপারে বলছি যে আসলে 3G শুধু এই টেলিটকের মধ্যে সীমাবদ্ধ না রেখে অনতি বিলম্বে এটি অন্যান্য যারা মোবাইল ফোন সেবাদান প্রতিষ্ঠান আছে তাদেরকে দিয়ে দেওয়া উচিত। এবং এ ব্যাপারেও কিন্তু, এই 3Gর ব্যাপারেও কিন্তু মাননীয় প্রধান অর্থমন্ত্রী এবারে ওনার বাজেট বক্তৃতায় কিছুই উল্লেখ করেননি। এটির প্রতিও দৃষ্টি দেওয়া উচিত ছিল এবং এটির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য থাকা দরকার ছিল। সার্বিকভাবে আপনার কাছে জানতে চাইব, এবার তথ্য প্রযুক্তি খাতে আসলে বাজেটের যে বরাদ্দ বা বাজেটের প্রস্তাবিত বাজেটে যা কিছু বলা হয়েছে, যা কিছু আশ্বাস দেওয়া হয়েছে, সেটাকে আপনারা পর্যাপ্ত মনে করেন কিনা, বা তথ্য প্রযুক্তি খাতে বাজেটে আর কি কি বিষয়গুলো আসার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? এক কথায় পর্যাপ্ত নয়। একটি সার্বিক অর্থে জাতীয় আইসিটি বা ন্যাশনাল আইসিটি ডেভেলপমেন্ট ফান্ড, যেটা এই শিল্প থেকে দাবি করা হয়েছিল, সেটা কিছুটা হলো বরাদ্দ দেওয়া উচিত ছিল। মাত্র 50 কোটি টাকা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটা কোন খাতে ব্যয় হবে তাও সুস্পষ্ট উল্লেখ নেই। তবে আসার কথা যে নবগঠিত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের যে বরাদ্দ এবার 3 গুণ করা হয়েছে। গত বছর ছিল এটা 220 কোটি টাকা, এবার করা হয়েছে 633 কোটি টাকা। এটা একটি ভালো কথা। এবং একই সাথে সেখানে যে অন্যান্য যে ব্যাপারগুলো আসা উচিত ছিল আসেনি, সেগুলো আমি যেমন বলবো, আগে কিছু কথা বলেছি, আরো যেগুলো আসার প্রয়োজন ছিল সেগুলো, যেমন অর্থমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন যে প্রতিটি সরকারি অফিসে সিস্টেম অ্যানালিস্ট এবং প্রোগ্রামের পদ সৃষ্টি করবেন। কিন্তু সেটি বললেই হবে না, এটি একটি সরকারিভাবে ঘোষণায় আসতে হবে। এবং যারা, আপনি জানেন যে বাংলাদেশে এই তথ্য প্রযুক্তির কাজ করে পেশাজীবীদের একটা সংগঠন আছে, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। তারা বহুদিন যাবৎ দাবি করে আসছে যে যারা এই আইসিটি খাতে কাজ করে এদেরকে ক্যাডার হিসেবে ঘোষণা করা হোক। তো আপনি অ্যানালিস্ট এবং প্রোগ্রামের পদ সৃষ্টি করবেন, সেখানে নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া লাগবে, সেখানে ক্যাডার পদ সৃষ্টি করতে হবে।
তাছাড়া তথ্য প্রযুক্তি এখন সবচেয়ে বড় একটি বিষয়, যেটি নিরাপত্তার ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী কিছুই উল্লেখ করেননি। সম্প্রতি একটি রিপোর্টে আপনারা পত্রপত্রিকায় দেখবেন যে কয়েকদিন আগে নেট ট্রাভেলের নামে একটি মারাত্মক ভাইরাস, মানে ম্যালওয়্যার, এটি বিশ্বের 40টি, বাংলাদেশ সহ 40টি দেশে এটি আক্রমণ করেছে এবং সরকারি প্রতিষ্ঠান, অন্যান্য গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আক্রমণ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। সেই বিষয়গুলো আসলে তার মধ্যে বাংলাদেশও রয়েছে। সেটি কিন্তু সেদিকে বাংলাদেশ সরকার দৃষ্টি দেয়নি, বিশেষ করে প্রধান অর্থমন্ত্রীর বক্তব্যে সেই ব্যাপারটি আসেনি। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় আসা উচিত ছিল। আর যেগুলো আমি আরো বলেছি, যে আগেই বলেছি যে ইনফোবাহন আসেনি, এছাড়াও যে ব্যাপারটি আসেনি, যেটা খুবই দাবির ব্যাপার, যে হাইটেক পার্ক, এটা নিয়ে কিন্তু এবার এটা অগ্রগতি কি, কোন পর্যায়ে আছে। আমরা জানি প্রায় 1 যুগ পর্যন্ত কাজ চলছে, কিন্তু এটি আসেনি। তাছাড়া সফটওয়্যার টেকনোলজি পার্ক, এটি একটি না, শুধু অনেকগুলি হওয়া উচিত বাংলাদেশে, ঢাকা শহরে না, ঢাকা শহরের বাইরেও হওয়া উচিত। সেগুলো কিন্তু এবারে বক্তব্য আসেনি। সেগুলো আমরা আশা করছিলাম যে আসবে এবং এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য থাকবে। জি, জনাব বীরেন্দ্র অধিকারী, আমরা বুঝতেই পারছি যে অনেকগুলো বিষয় তথ্য প্রযুক্তি খাতে আসলে আলোচনা আসা দরকার এবং সেভাবে বরাদ্দ থাকা দরকার। আমরা প্রত্যাশা করি সেই বিষয়গুলো সরকারের দিক থেকে আসলে তদারকি এবং নজর দেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ আলোচনা আসবার জন্য। দর্শক, আলোচনা করছিলাম তথ্য প্রযুক্তি খাতে বাজেট এবং ইন্টারনেট সেবার বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনা উপস্থিত ছিলেন অফিস এক্সট্রাক্টস এর নির্বাহী পরিচালক জনাব বীরেন্দ্র অধিকারী। চলে যাচ্ছে আমার হাতে থাকা পরের সংবাদে। সাভারে আশুলিয়ার ইউনিক এলাকায় আরবা নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে 3 জন আহত হয়েছে। সকাল 10টায় কারখানাটি নিচতলায় গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুনে ভবনের 3 তলা পর্যন্ত পৌঁছে যায়। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ট্রেড ইউনিয়ন গঠিত হলে শ্রমিকদের চেয়ে মালিকরাই বেশি উপকৃত হবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার ডিসিসিআই আয়োজিত মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন তাদের অবস্থান ট্রেড ইউনিয়ন গঠনের বিরুদ্ধে নয়, তবে এক্ষেত্রে দলীয়করণ হবে না এমন নিশ্চয়তা থাকা উচিত। হরিপদ সাহার প্রতিবেদন। দেশের সবচেয়ে শ্রমঘন শিল্প তৈরি পোশাক কারখানায় ট্রেড ইউনিয়নের বিষয়টি যথেষ্ট অবহেলিত হলেও অন্যান্য সরকারি বেসরকারি শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে বহু বছর ধরেই চালু রয়েছে শ্রমিক সংগঠনের সংস্কৃতি। তবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে ট্রেড ইউনিয়ন গঠিত হলেও এর কার্যকারিতা নিয়ে নেতিবাচক মত রয়েছে নানা মহলে। এ অবস্থায় মালিক শ্রমিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে বুধবার এক সেমিনারের আয়োজন করে ডিসিসিআই, যেখানে শ্রমিক অসন্তোষ রোধে ট্রেড ইউনিয়ন ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী। এটি কিন্তু শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য যতটা, তার চাইতে বেশি কিন্তু সেভ করতেছে মালিকের স্বার্থ। একটা ফ্যাক্টরির থেকে লোক যদি বেরোয় যায় আর একটা ফ্যাক্টরিতে ঢিল মারে, যে ফ্যাক্টরি ঢিল খেলো তারা কিন্তু সবাই রাস্তায় চলে আসে। সেমিনারে ব্যবসায়ী নেতারা ট্রেড ইউনিয়নের বিষয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রস্তাবিত শ্রম আইনে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সংকট নিরসনে বহিরাগত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিধান না রাখা সহ বেশ কিছু পরামর্শ দেন। আগামীকাল যদি নিউ এজ অ্যাপারেলস লিমিটেড আশুলিয়াতে ট্রেড ইউনিয়ন করা হয়, তার পরের দিন সেখানে বাংলাদেশ নিউ এজ যুব ইউনিয়ন লীগ অথবা যুব দল গঠন হবে না, এরকম অ্যাসিওরেন্স যদি আপনারা দিতে পারেন, তাহলে ডেফিনেটলি লেবার ইউনিয়নে যেতে কোনো অসুবিধা নেই। আমার সাপ্লাইয়ের অর্ডারটা পাচ্ছি না, অথবা আমি এক্সারসাইজের সাপ্লাইয়ের অর্ডারটা আমার দলের লোক পাচ্ছে না, বিভিন্ন যেই কারণেই হোক, মালিক শ্রমিকের আস্থার জায়গায় যে গ্যাপ, সেই গ্যাপের জায়গাটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। তবে মন্ত্রী বলেন, বর্তমানে ট্রেড ইউনিয়নের প্রেক্ষাপটে পরিবর্তন হয়েছে। জুট ইন্ডাস্ট্রিজে যে ট্রেড ইউনিয়ন হয়েছিল সেটার পার্সপেক্টিভ আর এখন প্রাইভেটাইজেশনের পার্সপেক্টিভ কিন্তু কমপ্লিটলি আলাদা। দেশের শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির পাশাপাশি বিদেশের শ্রমবাজারেও দলীয়করণের নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি উঠে আসে আলোচকদের মুখে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।